বৈযোগচিত্র বৈচিত্র্যের গল্পের আসরে আজ শোনাব তারাপদ রায়ের কয়েকটা গল্প। প্রথম গল্পটির শিরোনাম ভ্রমণ কাহিনী। নিতান্ত বুদ্ধিহীন কিংবা পাগল না হলে কি কেউ পুজোর সময় কলকাতার বাইরে যেতে চায়? অন্তত এই হাওড়া স্টেশন দিয়ে কারোর পক্ষে বেরোনো কি সম্ভব? কাউকে যদি সত্যি সত্যি কলকাতার বাইরে পুজোর সময় থাকতে হয়, তাহলে তাকে আষাঢ় মাসেই রওনা হতে হবে। আর তাছাড়া অবশ্য পায়ে হেঁটে যাওয়া যায়, কিন্তু যোগেশবাবুর পক্ষে সেটা সম্ভব নয়। আর যোগেশবাবুর স্থিরই ছিল না যে কোথায় কবে যাবে। ছোট শালিকার বিশেষ অনুরোধে তাকে এই মহালয়ার দুঃসময়ে কলকাতা পরিত্যাগ করতে হচ্ছে। স্ট্র্যান্ড রোডের কাছাকাছি থেকেই অনুমান করতে পেরেছিলেন যোগেশবাবু পাকা 2.25 ঘন্টা লাগল স্টেশনে পৌঁছতে। ট্যাক্সিওয়ালা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, অন্য দিনের তুলনায় আজ খুবই তাড়াতাড়ি হলো। মেল ট্রেন কথাটার মানে এতকাল ভালো জানতেন না যোগেশবাবু। তার ধারণা ছিল এইসব গাড়িতে ডাক যায় বলে এগুলোকে মেল ট্রেন বলে। এবার বুঝলেন, মেল ট্রেন মানে এই গাড়িগুলো ফিমেল ট্রেন নয়। সত্যিকারের খাঁটি মেল যাকে বলে ইংরেজিতে, সেই জোয়ান মরদ ছাড়া আর কারো সাধ্যি নেই যে এর কোনোটাই উঠতে পারে। সমস্ত ট্রেনগুলো আগের থেকেই কোনো জায়গা থেকে যেন সম্পূর্ণ ভর্তি হয়ে আসছে। 41 ঘন্টা লাইন দিয়ে 3.5 টাকার ঝালমুড়ি খেয়ে, জুতো হারিয়ে, ছাতা ভেঙে একটা টিকিট সংগ্রহ করেছেন যোগেশবাবু। সুতরাং এত সহজে নিরুদ্যম হয়ে ফিরে যাবেন তিনি ভাবতে পারেন না। যোগেশবাবু খোঁজ করতে লাগলেন কোথায় এই ট্রেনগুলো দাঁড়ায় যেখানে এত লোকে ওঠে। কিন্তু এই প্রশ্নের সদুত্তর কে দিতে পারে? কেউ বলল বর্ধমান, কেউ বলল দুর্গাপুর, একজন বলল মোগলসরাই। বর্ধমান বা দুর্গাপুর কিংবা মোগলসরাই গিয়েও উঠতে রাজি আছেন যোগেশবাবু, কিন্তু তার সমস্যা ওইসব জায়গাতেই বা এই লোকগুলো কোন ট্রেনে গেল? উত্তর পাওয়া গেল সঙ্গে সঙ্গে। পাশে একটা কুলি দাঁড়িয়েছিল। সেই আধা বাংলা আধা হিন্দি জবানিতে বলল, এরা সেখানে যাবে কেন? এরা তো সেখানে থেকেই এলো। যোগেশবাবু অবাক হলেন, তাহলে এরা ট্রেন থেকে নামছে না কেন? এ ট্রেনটা তো আর হাওড়া স্টেশন পেরিয়ে কলকাতার মধ্যে ঢুকে যাবে না, এখানেই তো শেষ। কুলিও অবাক হলো, বাহ, এরা ফিরবে না? ফিরবে? তাহলে এলো কেন? যোগেশবাবুর এই জিজ্ঞাসায় কুলি একটু বিরক্ত বোধ করল। বোধহয় সেও কারণটা জানে না। সে সোজাসুজি অন্য প্রশ্ন করল, আপনি যাবেন কিনা বলুন। যোগেশবাবু উত্তেজিতভাবে বললেন, যেতে তো চাই, কিন্তু উঠব কি করে? প্রশ্ন শুনে কুলি যা বলল তার মর্মার্থ এই যে যোগেশবাবুর সুটকেস, বেডিং, বেতের ঝুড়ি, জলের বোতল নিয়ে কুলি যেভাবেই হোক গাড়ির ভেতরে আগেভাগে উঠে যাবে। উঠে যোগেশবাবুর জন্য এক পায়ে দাঁড়াবার জায়গা করবে। তারপর যোগেশবাবু উঠে নিজের স্থান বুঝে নেবেন। কুলি নিজের হাত থেকে পিতলের চাকতি খুলে যোগেশবাবুর হাতে দিল। এই চাকতিটা রাখুন, আমাকে না পেলে কাজে লাগবে। কুলির প্রস্তাবে যোগেশবাবু রাজি না হয়ে আর কী বা উপায়? পিতলের চাকতির বিনিময়ে মালপত্র সব কুলির কাঁধে, পিঠে, এই জায়গাগুলোতে তুলে দিয়ে যোগেশবাবু অসহায়ের মতো প্ল্যাটফর্মে প্রতীক্ষা করতে লাগলেন। দূরে হৈ হৈ রব উঠল একটু পরেই। ছাদ, জানালা, দরজা, আগাগোড়া লোকে ছাওয়া একটা গাড়ি গুটি গুটি প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসছে। জনতার উত্তাল সমুদ্রে যোগেশবাবুর কুলি ঝাঁপিয়ে পড়ল। যোগেশবাবু পড়ে রইলেন ভিড়ের ধাক্কায়। একটা ট্রাঙ্ক না কিসের কোনায় ব্রহ্মতালুতে একটা চোট খেয়ে ভিমরি খেয়ে সামনে পড়ে যাচ্ছিলেন। সামনে 2000 লোক তাকে পেছনে ঠেলে দিল। এরপরে পেছনের ধাক্কা সামনে এবং সামনের ধাক্কা পেছনে সামলিয়ে অনেক মিনিট পরে যখন তিনি ধাতস্থ হলেন, আবিষ্কার করলেন তার নিজের পায়ে এখন আর কোনো জুতো নেই। তবে হাতে একটা মেয়েদের স্লিপার কি করে এসে গেছে, এবং মাথায় একটা বিছানা। বিছানা এবং স্লিপারটা জনসমুদ্রে ছুড়ে দিয়ে তার নির্দিষ্ট গাড়ির দিকে ধাবিত হলেন, অর্থাৎ এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন যোগেশবাবু। বহু কষ্টে বহু জায়গায় ঘুরে এক জায়গায় এক ভদ্রমহিলার কনুই
এবং আরেক ভদ্রলোকের কাঁধের মধ্যবর্তী 1 স্কোয়ার ইঞ্চি পরিমাণ ফাঁক দিয়ে মনে হলো যেন তার কুলিকে তিনি দেখতে পেয়েছেন। কুলিও বোধহয় দেখতে পেয়েছে তাকে। চেঁচিয়ে তা করে হাত মুখের ইশারা করে সে কি বোঝালো যেন। যোগেশবাবু কিছুই বুঝতে পারলেন না। বুঝতে পারলেও উপায় ছিল না। মালপত্র নিয়ে কুলি ভেতরে রইল, কিন্তু যোগেশবাবু উঠবেন কি করে? দরজায় যারা ঝুলছে তারা আসলে প্রত্যেকে বসে আছে 2 জন কিংবা 3 জন করে লোকের পিঠে। এরা বসে রয়েছে পাদানিতে, আর সেই পাদানির লোকগুলোর পা ধরে ঝুলে রয়েছে এক এক পায়ে 2 জন করে 4 জন লোক। এইভাবে সিঁড়ি ভাঙা রঙ্কের মতো ছাদ পর্যন্ত উঠে গেছে জনতার ডালপালা। জানালায় কনুই এবং কাঁধের ফাঁকে 1 স্কোয়ার ইঞ্চি জায়গা দিয়ে কুলিকে দেখেছিলেন। দরজার কোথাও সেটুকু ফাঁক পেলে যোগেশবাবু ঢুকে যাওয়ার চেষ্টা করতে কসুর করতেন না, কিন্তু তাও তো নেই। দীর্ঘ নিঃশ্বাসের শব্দের মতো তীক্ষ্ণ সিটি দিয়ে মেল ট্রেন ছেড়ে দিল। একটু ছুটলেন যোগেশবাবু ট্রেনের সঙ্গে প্ল্যাটফর্মের সীমা পর্যন্ত। তারপর মালপত্র শুদ্ধ তার কুলিকে নিয়ে তার ট্রেন তাকে ফেলে ধীরে সুস্থে গড়িয়ে গেল। অত্যন্ত উত্তেজিতভাবে যোগেশবাবু এবার স্টেশনের অফিসের দিকে ছুট দিলেন একটা তদবির তদারক কিছু করা যায় কিনা এই আশায়। এবার আরেকটা কুলি তার পথ রোধ করে দাঁড়ালো। ক্যা হুয়া? যোগেশবাবু খেকিয়ে উঠলেন, হামারা মালপত্র লেকে কুলি চালা গিয়া। এই কুলির মুখে একটু হাসি ফুটে উঠল। কম কুলি চাকতি হ্যাঁ? যোগেশবাবু চাকতিটা দেখালেন। চাকতিটা দেখে এবার আর গোলমেলে হিন্দি বলল না, স্পষ্ট বাংলায় কুলি বলল, 280 নম্বর। তাহলে বীরজাবাবু এতদিনে যেতে পারলেন। প্রথমত স্পষ্ট বাংলা, তারপর এই রকম অর্থহীন উক্তি। যোগেশবাবু রীতিমতো অবাক হলেন। কে বিরজাবাবু? কুলি বলল, ওই যিনি চলে গেলেন এই 280 নম্বর। যোগেশবাবু থতমত খেলেন। কুলি মানে? বীরজাবাবু মানে? কুলি যোগেশবাবুর প্রশ্নের পাশ এড়িয়ে বলল, আপনি তো চাকরি পেয়ে গেছেন, আপনি লেগে যান, আপনিও একদিন যেতে পারবেন। যোগেশবাবু অর্থহীন দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কুলি বলল, এই এখানে দেখছেন, আমরা এখানে কেউই আসলে কুলি নই। এখানে আটকে গিয়ে কুলি হয়েছি। এই আমি তো সরকারি কাজ করি, বদলি হয়ে যেতে গিয়ে এখানে আটকে গেছি। আমার মালপত্র নিয়ে নবীনবাবু চলে গেলেন। কিন্তু বিরজাবাবু? যোগেশবাবুর তবুও বিমূঢ় ভাব একেবারে কাটেনি। বীরজাবাবু তো এই এতদিনে যেতে পারলেন, 2.5 মাস লাগলো ওর বেরোতে। আমার তো 4 সপ্তাহ হয়ে গেল, দেখি এবার যেতে পারি কিনা। কুলির মুখে আশা নিরাশার আলো ছায়া। কিন্তু আমি? যোগেশবাবুর সংশয় তবু যায় না। আগে হোক পরে হোক আপনিও যেতে পারবেন। বীরজাবাবুর মতোই আরেকজনের মাল নিয়ে ট্রেনে উঠবেন যেদিন পারেন। সে আর উঠতে পারবে না। কুলি ছাড়া আর কে উঠতে পারে? বলতে বলতে যোগেশবাবুর হাত থেকে পিতলের চাকতিটা নিয়ে কুলি যোগেশবাবুর বাহুতে শক্ত করে বেঁধে দিল। তারপর কাঁধে একটা হাত রেখে বলল, কিছু ভাববেন না, এখন কাজে লেগে যান। এইভাবেই সবাই যায়। কেউ কি আর সারা জীবন স্টেশনে পড়ে থাকে? আমি যাব, আপনিও যেতে পারবেন। 2 মাস হোক 4 মাস হোক, একদিন নিশ্চয়ই যাবেন। এই বীরজাবাবুর মতোই আরেকজনের মালপত্র নিয়ে নিশ্চয়ই একদিন চলে যেতে পারবেন। পরের গল্পের নাম খদ্দের। ওই বসে রয়েছে রমেশ, একটা ভাঙা সুটকেস, সেটা নারকেলের দড়ি দিয়ে বাঁধা। তার মধ্যে 2টো ছেঁড়া পুরনো জামা প্যান্ট, পরনে একটা হাফ প্যান্ট, 2 সাইজ বড় ময়লা হাওয়াই শার্ট। পায়ের হাওয়াই চটিজোড়া অবশ্য নতুন, শেষ সম্বল মাইনের টাকা থেকে আজকে সকালেই কিনেছে। রমেশের হাতে একটা টিকিট ধরা রয়েছে, এখনই কিনেছে টিকিটের কাউন্টার থেকে। টিকিটটা হাওড়া থেকে খড়গপুর। রমেশ বসে আছে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মের উপরে। সে গ্রামে ফিরে যাচ্ছে। কলকাতায় তার পোষালো না, সে কিছুই বুঝে উঠতে পারল না। সে হাওড়া থেকে যাবে খড়গপুরে, সেখান থেকে বাসে 2 ঘন্টা, তারপর হেঁটে 1.5 ঘন্টা। সেখানে তাদের গ্রাম, সেখানে তার গরিব বিধবা মা, ছোট ছোট ভাই বোনেরা রয়েছে। রমেশ গাঁয়ের একজন লোকের সঙ্গে কলকাতায় এসেছিল উপার্জন করতে। কিছুই বিশেষ চাইনি সে, সামান্য চাকরের কাজ নিয়েই সে সন্তুষ্ট ছিল, অথবা সন্তুষ্ট থাকতে চেয়েছিল।
কিন্তু সেটা সম্ভব হলো না। রমেশ বাসন মাজতে পারে, ঘর মুছতে পারে, কাপড় কাচতে পারে, বাজার করে হিসেব দিতে পারে, গায়ের স্কুলে সে 5 ক্লাস পড়েছিল। রমেশ শেষ রাতে ভোর 4টের সময় উঠে কয়লা ভাঙতে পারে, দরকার পড়লে উনুন থেকে ভাতের হাঁড়ি নামাতে পারে। কলকাতা শহরে তার চাহিদা কিছু কম নয়, কিন্তু সে এখানে কাজ করতে পারল না। কলকাতায় আসার আগে রমেশ কাঁথিতে এক ভদ্রলোকের বাড়িতে অল্প কিছুদিন কাজ করেছিল। সেই ভদ্রলোক ছিলেন উকিল। রমেশদের গ্রামের বাড়িতে বাইরের লোকজন বিশেষ কেউ আসে না। কেই বা আসবে কিসের দরকারে? পাড়া প্রতিবেশী যারা আসে সবাই চেনা জানা। কিন্তু কাঁথির উকিলবাবুর বাড়িতে রমেশ দেখল সকাল সন্ধ্যা রবিবারে ছুটির দিনে অনেক লোকজন আসে। বাইরের ঘরটা গম গম করে লোকের ভিড়ে আর কথাবার্তায়। অল্পদিনের মধ্যে রমেশ জানতে পারে এই যারা দুবেলা উকিলবাবুর বাড়িতে আসে, উকিলবাবুর সঙ্গে আদালতে ছোটাছুটি করে, তাদের বলে মক্কেল। কিছুকালের মধ্যেই সে বাইরের ঘর খুলে দিয়ে লোকজন বসিয়ে বাড়ির থেকে উকিলবাবুকে ডেকে আনা শিখে গেল। কর্তামশায়, মক্কেল এসেছে। উকিলবাবু হেঁকে বলতেন, ওদের বসাও, আমি যাচ্ছি। একটা ঝাড়ন দিয়ে চেয়ারগুলো ঝেড়ে মক্কেলদের বসিয়ে রমেশ এসে উকিলবাবুকে জানাতো, মক্কেল বাবুদের ভালো করে বসিয়ে এসেছি। কিন্তু কাঁথির এই উকিলবাবুর বাড়িতে রমেশের বেশি দিন কাজ করা সম্ভব হয়নি। উকিলবাবুর এক মক্কেলের মামলায় হেরে গিয়ে 6 মাস জেল হয়। কি একটা মারামারির মামলা ছিল সেটা। মক্কেলটাও ছিল খুব মারকুটে। 6 মাস কারাবাসের পর জেল থেকে বেরিয়েই সে উকিলবাবুর খোঁজে আসে। উকিলবাবুর ভাগ্য ভালো যে ঠিক সেই সময় বাসায় ছিলেন না। কিন্তু জেলখাটা মক্কেলটির কোপ গিয়ে পড়ে রমেশের উপর। রমেশ যথারীতি যখন ঝাড়ন দিয়ে চেয়ার পরিষ্কার করে মক্কেলটিকে বসাতে গেছে এবং ঘোষণা করেছে যে উকিলবাবু বাড়ি নেই, একটু অপেক্ষা করতে হবে, সেই মুহূর্তে লোকটি রমেশের হাত থেকে কাপড়ের ঝাড়নটি কেড়ে নিয়ে তাকে পিঠ মোড়া করে বেঁধে ফেলে এবং জুনপুটে বা দীঘায় নিয়ে সমুদ্রে নিক্ষেপ করবে বলে ক্রুব্ধ ইচ্ছা জ্ঞাপন করে। রমেশের হাত বাঁধা ছিল, কিন্তু মুখ বাঁধা ছিল না। সে প্রাণ ভয়ে যথাসাধ্য চেঁচাতে থাকে। রমেশের চিৎকারে রাস্তা থেকে লোকজন এবং পাড়া প্রতিবেশী ছুটে এসে বিপজ্জনক মক্কেলটিকে ধরে ফেলে। তারপর পুলিশ এসে তাকে হাজতে চালান দেয়। তারপর আবার ফৌজদারি মামলা। কি এক অজ্ঞাত অবদ্ধ কারণে এবারেও সেই মারকুটে অর্ধোন্মাদ লোকটি রমেশের উকিলবাবুকে তার মামলায় নিযুক্ত করে। ফলে যদিও রমেশই ভুক্তভোগী, উকিলবাবুর প্ররোচনায় রমেশ মামলার দিন আদালতে সাক্ষ্য দিতে যায় না। কিন্তু পাড়া প্রতিবেশী ও রাস্তার লোকজনের সাক্ষ্যে এবং বিশেষ করে এই কারণে যে লোকটি জেল থেকে ছাড়া পেয়েই আবার গোলমাল করেছে, সেই দিনেই এইসব বিবেচনা করে মহামান্য আদালত এই দাগী আসামিকে আবার 6 মাসের জেল দেন। রমেশের উকিলবাবু বহু ধরাধরি অনুনয় বিনয় যুক্তি তর্ক দিয়েও লোকটি জেলখানা আটকাতে পারলেন না। রোষ কষায়িত লোচনে লোকটি উকিলবাবুর দিকে তাকাতে তাকাতে পুলিশের সঙ্গে আবার জেলে চলে গেল। লোকটির আবার জেল হয়েছে এই খবর শোনার পর রমেশ খুবই আতঙ্কিত বোধ করতে লাগল এবং 6 মাস পূর্ণ হওয়ার সপ্তাহখানেক আগেই উকিলবাবুর গৃহ তথা কাঁথি থেকে পালালো। গায়ে গিয়ে 2-1 মাস থাকার পর সে অন্য এক গ্রামবাসীর সঙ্গে অতঃপর কলকাতায় এলো। সেই ব্যক্তি কলকাতায় এক ডাক্তারবাবুর বাড়িতে রান্নার কাজ করে। সেই বাড়িতেই রমেশের জন্য একটা 5 মাস খাটার কাজ জুটল। চাকরের কাজে যে হতভাগ্য বালকের জীবন শুরু, তার যে ভাগ্য ভালো নয় সে কথা বলার অবকাশ রাখে না। তারই মধ্যে কারো কারো ভাগ্য একটু কম খারাপ হয়। রমেশের ভাগ্য কিন্তু খুবই খারাপ। রমেশ যে ডাক্তারবাবুর বাড়িতে এসেছে, সেই ডাক্তারবাবু মনস্তত্ত্ববিদ, অর্থাৎ 2 কথায় পাগলের ডাক্তার। ঠিক রাস্তার ন্যাংটো পাগল বা উন্মাদ বদ্ধ পাগল নয়। রোগীদের প্রত্যেকেরই মাথার অল্প বিস্তর গোলমাল, প্রায় প্রত্যেকেই সুবেশ ও মার্জিত রুচির। কিন্তু এদের সকলের চোখের মধ্যে একটা ঘোলাটে ভাব আছে, যে ভাবটা কাঁথির সেই উকিলবাবুর মক্কেলের চোখে মার খাওয়ার মুহূর্তে রমেশ দেখতে পেয়েছিল। প্রথমে কিন্তু গোলমালটা বাঁধল অন্যভাবে। রমেশ কাঁথির কাছ থেকে শিখে এসেছে বাইরের লোক যারা আসে তারা হলো মক্কেল।
তার কাজ পড়েছিল সকাল সন্ধ্যায় বাইরের ঘরের চেম্বারে রোগী এলে বসিয়ে ডাক্তারবাবুকে ভেতরে খবর দেয়া। সে এখানেও চেয়ার ঝেড়ে ঝুড়ে রোগীকে বসাতো, বলতো, বসুন মক্কেল বাবু। তারপর ভেতরে গিয়ে খবর দিত, একজন মক্কেল এসেছে। 2-1 দিনের মধ্যে খটকা লাগলো ডাক্তারবাবুর। রোগী আবার মক্কেল হলো কি করে? ছোকরা চাকরটা ইয়ার্কি করছে না তো? এক আতপাগল উকিল এসেছিলেন ডাক্তারকে দেখাতে। তার মাথার মধ্যে অহরহ টং টং করে কি একটা বেজেই যায়। তিনি রমেশের মুখে মক্কেলবাবু সম্বোধন শুনে হেসে কুটিপাটি। তার মাথার টং টং ভুলে তিনি ডাক্তারবাবুকে না দেখেই রাস্তায় বেরিয়ে গেলেন হাসতে হাসতে। সেদিন সন্ধ্যায় একমাত্র পাগল বেপাত্তা হয়ে যাওয়ায় ডাক্তারবাবু রমেশের উপর ক্ষেপে গেলেন। পরে অনেক কষ্ট করে রমেশকে শেখালেন, আমার কাছে যারা আসে তারা মক্কেল নয়, পেশেন্ট। রমেশের বঙ্গোপসাগরীয় জিহ্বায় যত সহজে মক্কেল কথাটা আসে, পেশেন্ট তত সোজা নয়। অনেক কসরত করে শেষ পর্যন্ত পিসেন্ট বলা শিখে উঠতে পারল। পিসেন্টদের চেয়ার ঝেড়ে বসিয়ে সে ডাক্তারবাবুকে ডাকতে যেত, বাবু পিসেন্ট এসেছে। মোটামুটি চালিয়ে যাচ্ছিল রমেশ, কিন্তু ফ্যাসাদ বাঁধল ডাক্তারবাবুকে নিয়ে। ডাক্তারবাবুর একটা মারাত্মক খারাপ ব্যাপার ছিল। সন্ধ্যার পর সেজেগুজে রোগী দেখার নাম করে বেরোতেন, আর সহজে গৃহমুখী হতে চাইতেন না। এক একদিন গভীর রাতে পা টিপে টিপে চোরের মতন ঘরে ঢুকতেন। চেম্বারের বাইরের দরজায় খুব আস্তে দুটো টোকা দিলে রমেশ রাতে চেম্বারের মেঝেতে শুতো, সে দরজাটা আলগোছে খুলে দিত। এই রাতে বাড়ি ফেরা নিয়ে ডাক্তার গিন্নির সঙ্গে ডাক্তারবাবুর কোনো কোনো সময় তুলকালাম কাণ্ড হতো। বিপদ হয়েছিল রমেশের। তাকেই সাক্ষী মানতেন ডাক্তার গিন্নি। তুই বলতো ঠিক কটায় বাড়ি ফিরেছে? চেম্বারে একটা দেয়াল ঘড়ি আছে। ভদ্রমহিলা রমেশকে ঘড়ি দেখানো ভালো করে শিখিয়ে নিয়েছিলেন স্বামীর ফেরার হিসাব রাখতে, কারণ তিনি নিজে কদাচিৎ কষ্ট করে ঘুম থেকে উঠে স্বামীর ফেরার তদারকি করতেন। যা চেঁচামেচি তাণ্ডব সেটা করতেন সকালবেলায় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে চাটা খেয়ে, নিজের সুবিধাজনক সময়ে। ফুটন্ত কড়া ও উনুনের মধ্যে, অর্থাৎ ডাক্তারবাবু আর ডাক্তার গিন্নির মধ্যে কোনোটাই রমেশের পক্ষে কম বিপজ্জনক নয়। সে যদি সঠিক সময় বলতো, ডাক্তারবাবু ক্ষেপে যেতেন, আর বানিয়ে সময় বললে ডাক্তার গিন্নির হাতে ধরা পড়লে রক্ষা নেই। ভদ্রমহিলা বিছানায় নাক ডাকিয়ে ঘুমিয়ে কি করে যে আসল সময়টা ধরে ফেলতেন, সেটা রমেশ এবং রমেশের ডাক্তারবাবুর উভয়েরই সমস্যা ছিল। কিছুটা বুদ্ধি খরচ করে মোটামুটি জোড়াতালি দিয়ে রমেশ চালিয়ে যাচ্ছিল, কিন্তু শেষে আর পারল না। একদিন একেবারে রাত কাবার করে দিয়ে ডাক্তারবাবু বাড়ি ফিরলেন। ফিরেই চাপা গলায় রমেশকে শাসিয়েছেন, আই সাবধান, যদি বলবি তো রাত কাবার করে ফিরেছি, একদম ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেব। ডাক্তারবাবু তো বাড়িতে ঢুকেই নিজের বিছানায় গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। পাশের খাটে গৃহিণী তখনও ঘুম থেকে ওঠেনি। মহিলা সময় মতো ধীরে সুস্থে ঘুম থেকে উঠে পরিতৃপ্তির সঙ্গে প্রাতরাশ সমাপ্ত করে গভীর নিদ্রায় মগ্ন স্বামীকে বিছানা থেকে চুলের মুঠি ধরে তুললেন। তোমার এতবার বেড়েছে, রাতে বাড়িতেই ফিরছ না? দাঁড়াও, আজ পাগলের ইলেকট্রিক শক তোমাকেই দেব। সদ্য কাঁচা ঘুম ভাঙ্গা রাত্রির অত্যাচারে ক্লান্ত ডাক্তারবাবু শেষ পর্যন্ত রমেশের শরণাপন্ন হলেন। স্ত্রীকে অনুরোধ করলেন, রমেশ তো দেখেছে কখন ফিরেছি, ওকেই জিজ্ঞেস করো। রমেশকে ডাকতে তিনি এলেন। ডাক্তার গিন্নি গর্জন করে উঠলেন, এই কি রে, এই লোকটা কখন বাড়ি ফিরেছে? ঠিক সময় বললে বিপদ, ডাক্তারবাবু মারবে তাড়াবে। আবার বেঠিক সময় বললে গিন্নির হাতে ধরা পড়লে সে তো আরও মারকুটে, আরও দজ্জাল। দুপক্ষের হাত থেকে বাঁচতে সে খুব বুদ্ধি খাটিয়ে বলল, ডাক্তারবাবু যখন ফিরলেন তখন তো আমি ঘড়ি দেখতে পারিনি, তাই বলতে পারছি না সময়টা। গিন্নি গর্জে উঠলেন, কেন ঘড়ি দেখনি? তোমাকে বলিনি আমি? রমেশ বলল, কি করে দেখব, তখন যে আমি ঘুম থেকে উঠে কলতলায় মুখ ধুচ্ছিলাম। বলা বাহুল্য অতঃপর রমেশের অন্ন ডাক্তারবাবুর বাড়ি থেকে উঠল। কিন্তু কলকাতা শহরে চাকরের কাজের অভাব হয় না। গলির মোড়েই থাকেন এক ব্যবসায়ী ভদ্রলোক, কাপড়ের পাইকারি বিক্রেতা। বাড়িতেই একতলায় তার গদি। যাতায়াতের পথে রমেশকে তিনি দেখেছেন।
তার প্রতি দৃষ্টিও ছিল। তার গদিঘরের একজন বয় দরকার। রমেশ বেকার হওয়া মাত্র উক্ত ব্যবসায়ী ভদ্রলোক নকুলবাবু তাকে লুফে নিলেন। নকুলবাবুর গদিতে গিয়ে রমেশ আরেকবার বোকা বলল। ওই ডাক্তারবাবুর বাড়ির কায়দায় যারা গদিতে আসে, রমেশ তাদের সরল চিত্তে পেশেন্ট বলে। গদি পরিষ্কার করে ঝাড়েন দিয়ে ঝেড়ে তাদের বসতে বলে। দোতলায় নকুলবাবুকে গিয়ে বলে, 4 জন পেশেন্ট এসেছে। নকুলবাবু প্রথমে ধরতেই পারেননি। পরে রমেশকে বললেন, আরে গাধা, আমি কি ডাক্তার নাকি যে ওরা পেশেন্ট হবে? রমেশ বোকা নয়, সে প্রাক্তন অভিজ্ঞতা থেকে বলল, ও বুঝতে পেরেছি, ওরা মক্কেল। নকুলবাবু স্থিতধী ব্যবসায়ী, খুব শান্ত মাথায় রমেশকে বোঝালেন, যারা এসেছে, যারা গদিতে আছে, আসলে তারা পেশেন্ট নয়, মক্কেলও নয়, তারা খদ্দের। রমেশ এ ব্যাপারটা বুঝল, কিন্তু অন্য একটা ব্যাপারে নকুলবাবুর ওখানে রমেশের পোষালো না। রমেশকে আগে ডাক্তারবাবুর ওখানে নকুলবাবু দেখেছেন, কিন্তু তার নামটা জানতেন না। যখন জানলেন নতুন চাকরের নাম রমেশ, তিনি একটু বেকায়দায় পড়লেন, কারণ তার শ্বশুরের নামও রমেশ। তিনি রমেশকে বললেন, তোকে আমরা রমেশ না বলে গদাই বলে ডাকব। কিন্তু রমেশ গরিব হলে কি হবে? তার আত্মাভিমান অতি প্রখর। সে প্রতিবাদ করল, না, আমাকে রমেশ নামেই ডাকবেন, গদাই আবার একটা নাম নাকি? ব্যাপারটা ঝুলে রইল, কিন্তু নকুলবাবুর সাহস নেই পূজনীয় শ্বশুর মশায়ের নামে চাকরকে ডাকেন। তিনি ওরে হ্যারে করে চালাতে গেলেন। এই ব্যাপারটাও রমেশের অপছন্দ। এমন চমৎকার তার একটা নাম, এর আবার ওরে হ্যারে কি? ইতিমধ্যে অন্য একটা ব্যাপার ঘটেছে। রাস্তার ওপরেই থাকেন এক নবীনা চিত্র তারকা ও তার তৃতীয় স্বামী। মহিলা অতি নাবালিকা বয়স থেকেই সাতিশয় পক্ক এবং একাধিক স্বামী ও স্বামী স্থানীয়ের কণ্ঠলগ্না হয়েছেন। তার বাড়িতে অনিবার্য নানা কারণে কাজের লোক থাকে না। সুন্দরীর বর্তমান স্বামী একটি উপযুক্ত কাজের লোকের সন্ধানে আকাশ পাতাল খুঁজছিলেন। নিজের নামের প্রশ্নে দ্বিধা ও সংশয়াচ্ছন্ন রমেশকে ভাঙিয়ে নিতে তার এক মুহূর্ত সময়ও লাগল না। এর চেয়ে তার অনেক বেশি সময় এবং পরিশ্রম ব্যয় হয়েছিল সুন্দরীকে তার দ্বিতীয় স্বামীর হাত থেকে ভুলিয়ে আনতে। সে যা হোক, রমেশ এই চিত্রতারকার বাড়ি থেকে প্রথম দিনেই, বলা উচিত সন্ধ্যাবেলাতেই বিতাড়িত হল। সন্ধ্যাবেলা তারকা শয়নঘরে সাজগোজ করছেন, এমন সময় বাইরের দরজায় বেল বাজল। রমেশ গিয়ে দরজা খুলে 3 জন সুসজ্জিত ভদ্রলোককে ড্রয়িং রুমের সোফায় বসালো। তারপর ভেতরের ঘরে গিয়ে সুন্দরীকে খবর দিল। সুন্দরী এতক্ষণ এদের প্রতীক্ষা করছিলেন। এরা তার আগামী ছবির প্রযোজক এবং প্রযোজকের বন্ধুরা। নকুলবাবুর বাড়িতে সদ্য রপ্ত করা বুলিতে রমেশ সুন্দরীকে জানালো, বাইরের ঘরে 3 জন খদ্দের এসেছে। সুন্দরীর হাত থেকে পাউডারের পাফ পড়ে গেল। সুন্দরীর স্বামী বিছানায় সে চিত হয়ে সিগারেট টানছিলেন। খদ্দের এসেছে শুনে তার মাথায় কেন যেন রক্ত উঠে গেল। রমেশকে কান ধরে হিড়হিড় করে টানতে টানতে হারামজাদা, রাস্কেল ইত্যাদি অবর্ণনীয় অকথ্য গালাগাল দিতে দিতে ভাঙা সুটকেস সমেত পেছনের দরজা দিয়ে গলা ধাক্কা দিয়ে বার করে দিলেন। ওই বসে রয়েছে রমেশ। সে তার দুঃখিনী মায়ের কাছে ফিরে যাচ্ছে। অনেক চেষ্টা করেও সে শহরে এসে বুঝতে পারেনি বাবুদের বাড়িতে যারা আসে তারা মক্কেল না পেশেন্ট না খদ্দের, নাকি আরও কিছু আছে।